আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ঢাকা কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাচ্ছি। আমি শান্তনু হাসান, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আজকে আমি দ্বাদশ শ্রেণীর উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের চতুর্থ অধ্যায়ের বাকি অংশটুকু আলোচনা করব। আমি আমার আগের যে লেকচার, সেই লেকচারে আলোচনা করেছিলাম হচ্ছে বাজার কি, বাজারের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করেছিলাম এবং বাজার বিভক্তিকরণের কিছু ভিত্তি বা কিভাবে বাজারকে বিভক্তিকরণ করা যায়, কেন বাজারকে বিভক্তিকরণ করতে হয়, সেগুলো নিয়েও আলোচনা করেছিলাম। যেহেতু এটা চতুর্থ অধ্যায়, তো চতুর্থ অধ্যায়ের বাকি যে টপিকগুলো আছে আজকে আমি সেগুলো আলোচনা করব। এখানে আমি মূলত আজকের আলোচনাতে রেখেছি হচ্ছে তিনটি ইম্পর্টেন্ট টপিক। সেটা হচ্ছে যে আমরা বাজার বিভক্তিকরণ করতে গেলে আমার কোন বিষয়টাকে বিবেচনায় রাখতে হবে বা বাজার বিভক্তিকরণের মূল শর্ত কি। তো সেই বিবেচ্য বিষয় বা শর্ত, মূল শর্ত, সেটা সম্পর্কে আমরা জানবো এবং সেটা গ্রাফের সাহায্যে আমি একটা বাজার বিভক্তি করব কি না, সেই সিদ্ধান্ত কিভাবে নেওয়া যায় সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দ্বিতীয়ত আমি আলোচনা করব হচ্ছে আজকে বিপণন মিশ্রণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক এই চ্যাপ্টারের জন্য এটা নিয়ে। এবং বিপণন মিশ্রণের যে উপাদানগুলো আছে, বিপণন মিশ্রণের যে 4টা উপাদানের কথা বলি, এই 4টা উপাদানের ভিতরে যে ক্ষুদ্র ক্ষুদ্র যে অংশগুলো আছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। এবং বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে, কেন ভোক্তাকে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে চিন্তা করা হয় বা রাখা হয়, সেটা নিয়েও আমি আলোচনা করব। এবং লাস্টে আমি একটা উদ্দীপক দিয়ে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। একটা উদ্দীপকের সাহায্যে আমরা যা আলোচনা করছি তার উপলব্ধি করার জন্য আমরা চেষ্টা করব। তো মোটামুটি এই 4টা টপিক নিয়ে আজকে আমার এই ক্লাসটা আমি সাজিয়েছি। তো আসো কথা না বাড়িয়ে মূল ক্লাসে চলে যাই। যে প্রথম যে টপিকটা আছে আজকের, সেটা হচ্ছে বাজার বিভক্তিকরণ করতে গেলে আমার কোন বিষয়টা আমার সবচেয়ে বেশি বিবেচনায় রাখতে হবে। আমরা গত ক্লাসে পড়েছি যে বাজারকে কি কারণে বিভক্তিকরণ করতে হয় এবং কোন চলক বা ভিত্তির উপর ভিত্তি করে বাজারকে বিভক্তিকরণ করা যায়। যেমন আমরা ভৌগোলিক অথবা আমরা ডেমোগ্রাফিক, এগুলা নিয়ে আমরা গত ক্লাসে আলোচনা করেছি যে এগুলোর উপর ভিত্তি করে বাজারকে আমরা বিভক্তি করি। কিন্তু বাজারকে আমি বিভক্ত করলেই চলবে না। আমরা বলেছি যে বাজারকে আমরা বিভক্তি করি হচ্ছে ভোক্তাদের সর্বোচ্চ সন্তুষ্টি বিধানের মাধ্যমে প্রাতিষ্ঠানিক মুনাফা নিশ্চিত করানোর জন্য আসলে আমরা বাজারটাকে বিভক্তি করে ভোক্তাদের সর্বোচ্চ যেই সন্তুষ্টি সেটা অর্জনের চেষ্টা করি। তাদের চাহিদা বা তাদের প্রয়োজনগুলোকে ভালোভাবে বোঝার জন্য আমরা বাজারটাকে বিভক্তি করি। কিন্তু সবসময় আমি চাইলেই বাজারটাকে ইচ্ছা মতো নিজের মতো করে বিভক্ত করতে পারবো না। তো বাজার বিভক্তিকরণ করার জন্য অবশ্যই কিছু শর্ত আছে, সেই শর্তগুলো মেনেই আমাকে বাজারটাকে বিভক্ত করতে হবে। এখানে স্পেসিফিক 5টা শর্তের কথা বলেছে যে আমি যদি কোনো বাজারকে বিভক্ত করতে যাই, এই 5টা শর্ত মেনেই আমাকে বাজারটা বিভক্তিকরণ করতে হবে। এই 5টা শর্ত যদি আমার হয় বা 5টা শর্ত থেকে যদি আমি পজিটিভ রেসপন্স পাই, তখনই আমি বাজারটা বিভক্তি করব। আর যদি এই 5টা শর্ত আমার নেগেটিভ বা অনুকূলে থাকে এবং এখান থেকে যদি উত্তর আসে না, তাহলে আমি বাজারটাকে বিভক্তিকরণে যাব না। কারণ বাজারটা বিভক্তিকরণ করলে দেখা যাবে যে আমার লস হবে এই ক্ষেত্রে। তো সেই কারণে আমার উত্তরগুলো যাতে আসে এবং সেইভাবেই আমি বাজারটাকে বিভক্তিকরণের চেষ্টা করব, বা ওই ধরনের যদি আমার পসিবিলিটি থাকে যে পজিটিভ আউটকামে, সেই ক্ষেত্রে আমি বাজারটাকে বিভক্তিকরণ করতে যাব। তো আসো যে 5টা শর্তের উপর বাজারটাকে বিভক্তিকরণ করা হয়, সেই 5টা শর্ত নিয়ে আমরা আলোচনাতে চলে যাই। তো প্রথম যেটা আছে, আমি বাজার বিভক্তিকরণ করতে গেলে যে শর্তটা আমাকে মানতে হবে সেটা হচ্ছে, আমরা এখানে বলেছি হচ্ছে পরিমাণযোগ্যতা। যে বাজারের আকার বা আয়তন এটা যদি বড় হয়, এটাকে আর যদি আমরা পরিমাণ করতে পারি যে বাজারটা কত বড়, এটার আকারটা কেমন, সেটা যদি আমি পরিমাণ করতে পারি, তখন আমি বাজারটাকে বিভক্ত করতে পারবো। যদি এটাকে পরিমাণ করা না যায়, তাহলে কখনই বাজারটা বিভক্তিকরণ ঠিক হবে না। যেমন যদি আমরা উদাহরণ হিসেবে বলি যে বাংলাদেশের শিক্ষিত এবং অশিক্ষিত মানুষের হার, তো এটা পরিমাণযোগ্য, কারা শিক্ষিত কারা অশিক্ষিত। তো এটা যদি পরিমাপযোগ্য হয়, তাহলে এই বাজারটাকে আমি ভাগ করতে যেতে পারি। আর যদি পরিমাপযোগ্য না হয়, তাহলে সেই ক্ষেত্রে বাজারটাকে ভাগ করা যাবে না। কারণ বাজারের আকার বা সাইজ এটা কত হবে, সেটা অবশ্যই পরিমাপযোগ্য হতে হবে নির্দিষ্ট মাপকাঠিতে। তো এরপরে দ্বিতীয় যেটা আছে সেটা হচ্ছে, আমরা এখানে বলছি হচ্ছে পর্যাপ্ত, যে বাজারটা বড় এবং লাভজনক কিনা। দ্যাট মিনস বাজারের যেই সাইজ যেটা, সেটা আমরা যখন পরিমাপ করে ফেলবো, এটা থেকে আমি বুঝতে পারবো যে বাজারটা
আমার যথেষ্ট ভোক্তা বা ক্রেতা সংকুল কিনা। যদি ভোক্তা বা ক্রেতারা এখানে বেশি না থাকে তাহলে আমার বাজারটা বিভক্তিকরণ করে লাভ হবে না। তো সেই কারণে এখানে পর্যাপ্ত ভোক্তা বা ক্রেতা থাকতে হবে। ভোক্তা বা ক্রেতাদের সংখ্যা যদি বেশি থাকে তখনই আমি বাজারটাকে বিভক্ত করব, আদারওয়াইজ আমি বাজারটাকে বিভক্ত করব না। এরপরে 3 নম্বর হচ্ছে বাজার বিভক্তিকরণের শর্ত যেটা আছে সেটা হচ্ছে প্রবেশযোগ্যতা, যে আমি বাজারটাকে বিভক্তি করলাম কিন্তু সেই সেগমেন্টেশনে আমি ঢুকতে পারবো কিনা, বা যে অংশটাকে আমি নতুন করে ভাগ করলাম সেই অংশে আমি ঢুকে আমার যেই বিপণন কার্যক্রম সেটা আমি চালাতে পারবো কিনা সেটাও দেখা মুখ্য বিষয়। যদি আমি যেই সেগমেন্টটাতে আমি প্রবেশ করেছি সেটাতে যদি আমি সহজে প্রবেশ করতে না পারি, তো তো এখানে প্রবেশযোগ্যতাটা যদি এখানে কঠিন হয়, এখানে যদি এন্ট্রি ব্যারিয়ার বেশি থাকে, এখানে প্রতিযোগী প্রতিষ্ঠান যদি অনেক ধরনের ব্যারিয়ার আমার জন্য ক্রিয়েট করে রাখে, তাহলে সেই বাজারে আমার সেই বাজারটা সেগমেন্ট করেও আমার কোনো লাভ নাই, কারণ আমি এখানে সহজে প্রবেশ করতে পারবো না। তো সেই কারণে বাজারে প্রবেশযোগ্যতাটাও খুব ইম্পর্টেন্ট। তো সেই কারণে আমার দেখতে হবে যে প্রতিযোগী প্রতিষ্ঠানের অবস্থান কেমন, অথবা প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যা কেমন, অথবা এন্ট্রি ব্যারিয়ার বা প্রবেশের ক্ষেত্রে বাধা কেমন। তো এই জিনিসগুলো আমি যখন অবলোকন করে দেখব যে আমি বাজারটাতে প্রবেশ করতে পারবো এসব বাধা অতিক্রম করে, তখন আমি বাজারটাকে বিভক্ত করব, আদারওয়াইজ আমি বাজারটাকে বিভক্ত করব না। এরপরে 4 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে আমরা এখানে বলেছি পৃথকীকরণ, যে বাজারটাকে যদি আমি পৃথক পৃথক অংশে ভাগ করতে পারি। যেমন বাজারটাকে আমরা ধরো নিম্ন আয়, মধ্য আয়, উচ্চ আয় অথবা নিম্ন মধ্য উচ্চ শ্রেণী এইভাবে যদি আমি পৃথক করতে পারি, তখন ওই বাজারটাকে আমি সেগমেন্টেশন করব বা বাজারটাকে আমি ভাগ করব। আর যদি বাজারটাকে পৃথক করা না যায়, যে নিম্ন মধ্য উচ্চ শ্রেণী এইভাবে যদি পৃথক করা না যায়, সেই ক্ষেত্রে বাজারটা বিভক্তিকরণ না করলেই ভালো। কারণ এই ক্ষেত্রে যদি বাজার আমি বিভক্তি করি তাহলে আমার এখানে যদি আমার বাজারটাকে এই নিম্ন মধ্য উচ্চ শ্রেণীতে ভাগ করা না যায়, সেই ক্ষেত্রে আমি কাদের জন্য আমার বিপণন মিশ্রণটা কিভাবে রেডি করব সেটা নিয়ে আমার সমস্যায় পড়তে হবে। তো সেই কারণে বাজারটা বিভক্তিকরণের ক্ষেত্রে এই অংশটাও আমার মাথায় রাখা লাগবে, যে বাজারে আমি এই যে 4 নাম্বার যেটা আছে আমি এই সেগমেন্টগুলোকে পৃথক করতে পারছি কিনা। এরপর হচ্ছে 5 নাম্বার যেটা আছে আমরা সেটাতে চলে যাই, সেটা হচ্ছে কার্য উপযোগিতা। আমরা এখানে বলি হচ্ছে কার্য উপযোগিতা বলতে এটা প্রতিষ্ঠানের ক্ষমতার কথা আমরা বলি, যে বাজারটাকে ভাগ করলে, যে এই যে ছোট ছোট অংশ আমি ভাগ করছি, ভাগ করলে প্রতিষ্ঠান সেই ভাগকৃত অংশের জন্য বিপণন কর্মসূচি প্রণয়ন করতে পারবে কিনা, এবং প্রতিষ্ঠান ওই অংশটাকে নতুন করে সেবাদান করতে পারবে কিনা সেটাও আমার মাথায় রেখে বাজারটাকে ভাগ করতে হবে। যদি প্রতিষ্ঠানের সক্ষমতা না থাকে নতুন বাজারকে সার্ভ করার, তাহলে আমি বাজারটা পৃথক করব না। কারণ এখানে বাজারটা যদি আমি ভাগ করি, অবশ্যই প্রতিষ্ঠানকে এখানে নতুন বিপণন মিশ্রণ বা অফার তাকে দিতে হবে। আর যদি সে এটা করতে না পারে, কখনোই বাজারটাকে ভাগ করা উচিত না। তো সেই কারণে প্রতিষ্ঠানের সক্ষমতা ও এখানে যাচাই করতে হবে বাজার ভাগ করতে যাওয়ার আগে। যেমন আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, ধরো যে বাংলাদেশ বিমানের কথা যদি বলি, যে বাংলাদেশ বিমান নতুন অনেকগুলো যদি সে রুটে ফ্লাইট চালু করে, তো এখন দেখা গেছে যে করোনা পরিস্থিতি, এমনিতেই যাত্রী সংখ্যা কম, এবং এখানে যদি যাত্রী সংখ্যা কম থাকে এবং নতুন নতুন ফ্লাইট যদি আমি চালু করি, এই ক্ষেত্রে আমার যে জনসংখ্যা দরকার, যেটা দিয়ে আমি যাত্রীকে সেবা দিব, সেই ধরনের কর্মী সংখ্যা যেহেতু আমার কম বাংলাদেশ বিমানের ক্ষেত্রে, সেহেতু আমার অভ্যন্তরীণ বা আমার বৈদেশিক ফ্লাইট যদি আমি বাড়াই, তাহলে এই কর্মী সংখ্যা দিয়ে আমার এই নতুন বাজারকে সার্ভ করা সম্ভব হবে না। তো সেই কারণে আমার এখানে বাজার বিভক্তিকরণ করার আগে অবশ্যই আমার চিন্তা করতে হবে যে প্রাতিষ্ঠানিক সক্ষমতা আছে কিনা, প্রতিষ্ঠান এটাকে কার্যকর ভাবে কাজে লাগাতে পারবে কিনা। যদি পারে তখনই বাজারটাকে বিভক্তিকরণ করতে যাওয়া উচিত। তো এইভাবেই আমরা 5টা আবশ্যকীয় শর্ত ফলো করি আমার বাজারটাকে বিভক্ত করব। যদি এই 5টা সেগমেন্টই আমার বাজারটা বিভক্তিকরণের পক্ষে যায় বা উত্তরটা হা আসে, তখনই আমি বাজার বিভক্তি করব, আদারওয়াইজ আমি বাজারটা বিভক্ত করব না। তো আমাদের এখানে একটা গ্রাফ আছে, যে গ্রাফটা দিয়ে আমি সহজেই বুঝতে পারি যে বাজারটা বিভক্তিকরণ করতে যাওয়া উচিত কিনা। তো এখানে দেখো গ্রাফ যেটা দেওয়া আছে, তো প্রথমে দেওয়া আছে এখানে 1 নম্বরে যে বিভক্তিকরণের জন্য বাজারের অংশের পার্থক্যকৃত বৈশিষ্ট্য আছে কিনা। প্রথম যেটা, যে বিভক্তিকরণের জন্য বাজারে পার্থক্যকৃত অংশ আছে কিনা, দ্যাট মিন্স বাজারটাকে আলাদা আলাদা ভাগে
ভাগ করা বা পার্থক্য করা যাবে কিনা, আগের বাজার এবং নতুন করে যে বাজারটা আমি করতে যাচ্ছি এটাকে আমি ভাগ করলে দুইটা বাজারে, নতুন এবং পুরাতন বাজারে পার্থক্য করা যাবে কিনা। যদি যায়, উত্তর যদি হ্যাঁ হয়, তাহলে আমরা পরবর্তী স্টেজে যাব, সেটা হচ্ছে আয়তনের দিক থেকে সম্ভাব্য বাজার পর্যাপ্ত কিনা। দ্যাট মিনস এখানে আমি যে বাজারটা নতুন করে করতে যাচ্ছি এটা আকারের দিক থেকে বা আয়তনের দিক থেকে যথেষ্ট কিনা, যথেষ্ট ভোক্তা এখানে আছে কিনা, ভোক্তার সংখ্যা এখানে বেশি কিনা। যদি উত্তর হ্যাঁ হয় তাহলে আমি থার্ড স্টেজে যাব, যে বিশেষায়িত বিপণন মিশ্রণের প্রতি বাজার অংশটি অনুকূল প্রতিক্রিয়া ব্যক্ত করবে কিনা। যে আমি যদি বাজারটাকে এই দুইটা স্টেজ ক্রস করে ফেলি, যে বাজারে আমার দেখা গেছে বাজারটাকে পার্থক্য করা যাচ্ছে, বাজারের আয়তনটাও বেশি, এখানে তারপরে আমি স্পেশালাইজ বিপণন মিশ্রণ অ্যাপ্লাই করব। তো বিপণন মিশ্রণ অ্যাপ্লাই করলে এই বাজার থেকে যে যাদেরকে উদ্দেশ্য করে, যে ভোক্তা বা ক্রেতাদের উদ্দেশ্য করে আমি বিপণন মিশ্রণটা অ্যাপ্লাই করব নতুন বাজারের ক্ষেত্রে, যেটা আমি পৃথক করতে যাচ্ছি, সেখান থেকে আমার এই বিপণন মিশ্রণের প্রতি পজিটিভ আমার প্রতিক্রিয়া আসবে কিনা। যদি আসে বা এখানে ক্রেতার সংখ্যা বাড়ে বা ভোক্তার সংখ্যা বাড়ে বিপণন মিশ্রণ অ্যাপ্লাই করলে, তখন আমি ফোর্থ স্টেজে যাব। ফোর্থ স্টেজটা হচ্ছে আমার এখানে লক্ষ্য বাজার হিসাবে এই একটা অংশ ভাগ করে গেছে। এখানে 3 নাম্বার যেটা ছিল, যে বাজার অংশটি প্রবেশযোগ্য কিনা, যেটা আমরা এখানে 3-এ আলোচনা করেছিলাম, যে বাজারটা প্রবেশযোগ্য কিনা। যদি প্রবেশযোগ্য হয় হ্যাঁ, তখনই আমি 4 নাম্বার স্টেজে বিপণন মিশ্রণ যেটা আছে, বিপণন মিশ্রণটা অ্যাপ্লাই করব। আর বিপণন মিশ্রণটা অ্যাপ্লাই করে যদি আমার এখান থেকে পজিটিভ আনসার আসে, যে ভোক্তারা রেসপন্স করছে, নতুন নতুন ক্রেতা তৈরি হয়, এরকম সম্ভাবনা যদি থাকে, তাহলে আমি ফিফথ স্টেজে যাব। দ্যাট মিনস আমার এখানে টার্গেট মার্কেট যেটা আছে, এই লক্ষ্য বাজার হিসাবে অর্থপূর্ণ বাজার অংশটি আমি পছন্দ করব কিনা। অবশ্যই দেখা যাবে যে এই 4টা আনসার যদি হ্যাঁ হয়, আমি নতুন বাজারটা বিভক্তি করব। আর যদি প্রত্যেকটা উত্তর না হয়, যে আমি এখানে যেটা বলছি যে বাজারের অংশগুলো পৃথক করা যায় কিনা, না, বাজারের আকার পর্যাপ্ত কিনা, না, বাজারে প্রবেশ করা যায় কিনা, বা এখানে প্রবেশযোগ্যতা আছে কিনা, না, অথবা এখানে বিপণন মিশ্রণের প্রতি এখানে আমি যদি বিপণন মিশ্রণটা অ্যাপ্লাই করি, ওই অংশ থেকে বিপণন মিশ্রণে রেসপন্স আসবে কিনা। যদি উত্তর হয় না, তাহলে আমি অবশ্যই এই বাজারটা বিভক্ত করতে যাব না। ঠিক আছে, তো সেই কারণে এখানে বলা আছে বাজার বিভক্তিকরণ এখানে কার্যকরী হবে না। তো এইভাবে আমরা একটা বাজার বিভক্তিকরণ করার আগে অবশ্যই এই 5টা শর্ত মেনে বাজারটাকে বিভক্তি করব। তো এই হচ্ছে আমাদের প্রথম টপিক। প্রথম টপিকের আলোচনা এখানেই শেষ। আমরা দ্বিতীয় টপিক নিয়ে এখন আলোচনা শুরু করব। তো দ্বিতীয় টপিক হচ্ছে আমাদের বিপণন মিশ্রণ নিয়ে। তো বিপণন মিশ্রণ নিয়ে আমরা যখন কথা বলতে যাই, এই বিপণন মিশ্রণের ধারণাটা কোথেকে আসলো এটাও জানা উচিত। তো এই অধ্যাপক নেইল এইচ বোর্ডেন সর্বপ্রথম 1950 সালে মার্কেটিং মিক্স এই পরিভাষিক শব্দটি ইউজ করেন, এবং তার এই 1950 সালে ব্যবহৃত এই বিপণন মিশ্রণ বা মার্কেটিং মিক্স শব্দটি বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি শব্দ, যেখানে উনি বিপণন মিশ্রণ সম্পর্কে প্রথমে ধারণা দিয়েছেন। এখানে উনি বলেছেন, যে অধ্যাপক নেইল বোর্ডেন বলেছেন যে বিপণন মিশ্রণ হচ্ছে ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য আমার এখানে 4টা কাজ। ভোক্তার সন্তুষ্টি অর্জনের জন্য আমি পণ্যের এখানে প্রাইস এবং পণ্যের বন্টন ও প্রসার, এই 4টা কাজে আমি যখন কাঙ্ক্ষিত সংমিশ্রণ ঘটাবো এবং এর মাধ্যমে যখন আমি প্রাতিষ্ঠানিক মুনাফা নিশ্চিত করব, এটাকে আমরা বিপণন মিশ্রণ বলবো। তো বিপণন মিশ্রণ বলতে অধ্যাপক বোর্ডেন এখানে বোঝাতে চেয়েছেন যে ক্রেতা বা ভোক্তাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যে আমি যখন প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টা জিনিসের যখন কাঙ্ক্ষিত সংমিশ্রণ ঘটাতে পারবো এবং ভোক্তাদের কাছ থেকে আমি সর্বোচ্চ মুনাফা নিশ্চিত করতে পারবো, তখনই এটাকে আমরা বিপণন মিশ্রণ বলতে পারবো। এই বিপণন মিশ্রণ সম্পর্কে আমাদের এখানে ফিলিপ কটলার এন্ড গ্যারি আর্মস্ট্রং এখানে সংজ্ঞা দিয়েছেন, যে তারা বলেছেন যে বিপণন মিশ্রণটা হচ্ছে এখানে 4টি কাজ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। সেটা হচ্ছে পণ্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, মূল্য সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ, এবং সর্বোপরি এখানে পণ্যের প্রচার ও প্রসার সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ। এই 4টা জিনিস সম্পর্কে যখন আমি সমন্বিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করি, সেটাকে এখানে বিপণন মিশ্রণ বলবে।
তো আমরা এখানে সর্বোপরি এই বিষয়টা থেকে আমরা বলতে পারি যে বিপণন মিশ্রণ হচ্ছে মোটামুটি 4টা জিনিসের সংমিশ্রণ দিয়ে আমি বিপণন মিশ্রণটাকে বোঝাতে পারি। যে বিপণন মিশ্রণ হচ্ছে ক্রেতা বা ভোক্তাদেরকে সন্তুষ্ট করার জন্য যে পণ্য মূল্য বন্টন ও প্রসারের সমন্বিত কার্যক্রম। দ্বিতীয় হচ্ছে বিপণন মিশ্রণের যেই উপাদানগুলো, এই 4টি উপাদানই এখানে আমরা প্রোডাক্ট প্রাইস প্লেস প্রমোশন 4টি উপাদানই হচ্ছে এখানে নিয়ন্ত্রণযোগ্য। এই বিপণন মিশ্রণের 4টি উপাদানকে প্রত্যেকটা বিপণনকারী প্রতিষ্ঠান তার ইচ্ছা অনুযায়ী নিয়ন্ত্রণ করে সে কাজে লাগাতে পারবে। যতটুকু তার দরকার সে ততটুকু ব্যবহার করে বিপণন মিশ্রণ বা এখানে মার্কেটিং মিক্সটা সে অ্যাপ্লাই করতে পারবে বাজারে। এবং 3 নাম্বার যেটা আছে, এখানে আমরা বিপণন মিশ্রণ সম্পর্কে যদি বলি যে বিপণন মিশ্রণটা ভোক্তা বা ক্রেতাদের সন্তুষ্টি বিধানের উদ্দেশ্যেই এই বিপণন মিশ্রণটা করা হয় এবং বিপণন মিশ্রণের ফলে ভোক্তারা সর্বোচ্চ সন্তুষ্ট থাকে এবং প্রতিষ্ঠানের সর্বোচ্চ মুনাফা নিশ্চিত হয়। তো এই হচ্ছে বিপণন মিশ্রণ নিয়ে আমাদের আইডিয়া। তো আমরা এখন বিপণন মিশ্রণের যে পরের টপিক, যে বিপণন মিশ্রণের ভিতরে যে 4টি উপাদান, এই উপাদানগুলো নিয়ে এখন বিস্তারিত আলোচনা করব। তো এই বিপণন মিশ্রণের এই আলোচনাটা খুবই গুরুত্বপূর্ণ, একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। বিপণন মিশ্রণে আমরা 4টি উপাদানের কথা বলেছি। যে বিপণন মিশ্রণ বলতে এই 4টি উপাদানের বিভিন্ন সংমিশ্রণটাকেই আমরা বুঝে থাকবো, যেটা ব্যবহার করে ভোক্তাদেরকে আমরা সন্তুষ্ট করতে পারি। তো এই 4টা যেই উপাদান, এটাকে বিভিন্ন ভাবে কিভাবে সংমিশ্রণ করা যায় সেটা বুঝতে হলে অবশ্যই এই উপাদানগুলো ইন ডিটেলস জানতে হবে। তো আমরা আসো এই উপাদানগুলোর প্রথম যে উপাদানটা আছে বিপণন মিশ্রণের, সেই উপাদানটাতে চলে যাই। প্রথম উপাদানটা হচ্ছে আমার পণ্য। তো আমি পণ্য সম্পর্কে যদি বলতে যাই, বিপণন মিশ্রণে যে প্রথম উপাদান, তো পণ্য হচ্ছে যে ভোক্তার অভাব বা প্রয়োজন মেটাতে পারে এরকম কোনো কিছুকেই আমি এখানে পণ্য হিসাবে বলতে পারি, যে পণ্য বা সেবা। যেমন এখানে ডাক্তার যে তার সেবা প্রদান করছে অসুস্থ রোগীদেরকে, এটা তার এখানে সেবা। অথবা পণ্য বলতে আমরা কাগজ কলম অথবা মার্কার পেন, যেটা ভোক্তা বা ক্রেতাদের অভাব বা প্রয়োজন মেটাতে পারছে, সেটাকে আমরা পণ্য বলছি। তো এই পণ্য বিপণন মিশ্রণের ক্ষেত্রে এই পণ্যটা হচ্ছে বিপণনকারীর অফারের সবচেয়ে বড় ক্ষেত্র, বা বিপণনকারী ভোক্তাকে আকৃষ্ট করে সবচেয়ে বড় জিনিসটাই হচ্ছে পণ্যটা। এই পণ্যের উপরই নির্ভর করে যে আমার মার্কেটিং মিক্সের কাজটা সফল হবে কিনা। যদি পণ্যটা ভালো হয় অবশ্যই ভোক্তাদেরকে আমি আকৃষ্ট করতে পারবো আমার বিপণন মিশ্রণের কাজ থেকে। আর যদি আমার পণ্যটা ভালো না হয়, আমার বাকি 3টা কাজ আমার যতই ভালো হোক, পণ্যটা ভালো না হলে আমার এখানে বাকি কাজগুলো সফল হবে না। তো সেই কারণে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে আমরা, আর এই কেন্দ্রবিন্দুতে আমরা সবসময় ভোক্তাকে চিন্তা করি। তোমরা যদি গ্রাফে দেখো, এবং এই ভোক্তাদেরকে সন্তুষ্ট করার জন্য আমার পণ্যটাকে আমি সুন্দর করে ডিজাইন করি। তো এই পণ্যের ভিতরে আমরা কি কি উপাদান আছে আমরা দেখি। বিপণন মিশ্রণের প্রথম উপাদান যেটা আছে, যে পণ্য, এটার ভিতরে কি কি উপাদান আছে বা কি কি উপাদান দিয়ে আমি এই বিপণন মিশ্রণের উপাদানটাকে সুন্দরভাবে ভোক্তাদের সন্তুষ্ট করতে পারি, সাজিয়ে ভোক্তাদেরকে সন্তুষ্ট করতে পারি। তো প্রথম যেটা আছে যে বৈচিত্র্য, যে আমার পণ্যে যত বেশি ভেরিয়েশন থাকবে, বৈচিত্র্য থাকবে, তত বেশি আমি ভোক্তাদেরকে আকৃষ্ট করতে পারবো। মূল কথা হচ্ছে এখানে এক এক ভোক্তার চাহিদা এক এক রকম, কারো চাহিদার সাথে কারো চাহিদা মিলে না। তো সেই কারণে আমার পণ্যের অবশ্যই ভেরিয়েশন থাকতে হবে। আমার যদি গদ বাঁধা এক ধরনের পণ্য থাকে, তাহলে সেই পণ্য আমার কখনোই ভোক্তারা আকৃষ্ট হবে না। যেমন আমরা যদি আগের আরো 5 থেকে 6 বছর আগের কথা বলি, যে ঘড়ির ডিজাইন থেকে শুরু করে আমাদের জুতার ডিজাইন, এই যে বাটা জুতা, একই ডিজাইনের জুতা তারা তৈরি করতো। কিন্তু যুগের সাথে এখন তাল মিলিয়ে দেখা যাচ্ছে যে ভোক্তার যেহেতু রুচি বা পছন্দ ভিন্ন হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে বাটাও এখন অত্যাধুনিক ভোক্তাদের চাহিদা অনুযায়ী জুতা প্রস্তুত করছে। তো এটাই হচ্ছে আমার বৈচিত্র্যায়ন, যে পণ্যে অবশ্যই বৈচিত্র্যায়ন আনতে হবে। এরপর হচ্ছে গুণগত মান, যে পণ্যের ভেতরে ভোক্তাদেরকে বা ভোক্তাদের অভাব পূরণের জন্য যেই উপযুক্তটা আছে বা যেই গুণাগুণটা আছে সেটা যাতে ঠিক থাকে। তো পণ্যের গুণাগুণের ক্ষেত্রে আমরা অবশ্যই খেয়াল রাখবো যে আমরা এখানে পণ্যটা যেই ম্যাটেরিয়ালস দিয়ে প্রস্তুত করছি, যে কাঁচামাল, যেই রং
যেই ফিনিশিং, হ্যাঁ, তো এটা যাতে অ্যাপ্রোপ্রিয়েট হয়। তো এটা যদি অ্যাপ্রোপ্রিয়েট হয়, পণ্যটার কোয়ালিটি যদি ঠিক থাকে, অবশ্যই ভোক্তা সন্তুষ্ট থাকবে। তো এখানে বিপণনের মূল উদ্দেশ্যই থাকে ভোক্তা সন্তুষ্টি। তো পণ্যের গুণ যদি ঠিক না থাকে, কোয়ালিটি যদি ঠিক না থাকে, কখনোই ভোক্তা সন্তুষ্ট হবে না। তো কোয়ালিটি নির্ভর করে এই পণ্যের যে ইনগ্রেডিয়েন্টস গুলো আছে, কাঁচামাল থেকে শুরু করে পণ্যের ভেতরে আমরা যে সব জিনিসগুলো আমরা ইউজ করি, রং, এখানে ফিনিশিং, সবকিছুই আমার এখানে অ্যাকুরেট থাকা লাগবে। তাহলে আমি পণ্যটা ভোক্তাদের কাছে উপস্থাপন করলে ভোক্তারা এটা ব্যবহার করে সর্বোচ্চ সন্তুষ্টি লাভ করতে পারবে। এরপর হচ্ছে ডিজাইন। পণ্যটা অবশ্যই নান্দনিক ডিজাইনের হতে হবে, কারণ ভোক্তারা এখন নতুন নতুন ডিজাইন পছন্দ করে। একই ধরনের একঘেয়েমি ডিজাইন এখন আর ভোক্তারা ইউজ করতে চায় না। তো সেই কারণে আমার নতুন নতুন আপডেটেড ডিজাইন আমার পণ্যে রাখতে হবে, না হলে আমার পণ্যটা কেউ কিনবে না। এরপরে হচ্ছে এখানে কিছু বৈশিষ্ট্য, যে পণ্যের সাথে অবশ্যই নতুন নতুন ফিচার অ্যাড করতে হবে বা ভ্যালু এডিশন করতে হবে। যদি আমি এই ভ্যালু এডিশন বা বৈশিষ্ট্য, নতুন নতুন বৈশিষ্ট্য যোগ করতে না পারি, আমার এক্সিস্টিং যে ক্রেতা আছে তারা পরবর্তীতে আমার পণ্যটা কিনতে চাইবে না। অথবা নতুন ক্রেতারা যদি নতুন বৈশিষ্ট্য না থাকে, নতুন অভাব পূরণ করতে না পারে, তাহলে ওই পণ্যটা কিনতে চাইবে না। যেমন আমরা নোকিয়া মোবাইল ফোনের কথা যদি বলি, যে নোকিয়া মোবাইল ফোনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের যে আগে কিপ্যাডওয়ালা মোবাইল ফোন ছিল এবং এখানে ফ্রন্ট ক্যামেরা অথবা এখানে অ্যান্ড্রয়েড সিস্টেম যেহেতু তারা ছিল না, তারা উইন্ডোজ সিস্টেম যেহেতু ইউজ করতো, তো নোকিয়া কিন্তু মার্কেট থেকে শুধুমাত্র এই নতুন বৈশিষ্ট্যের অভাবেই আউট হয়ে গেছে। তো সেই কারণে আমার পণ্যে অবশ্যই নতুন নতুন বৈশিষ্ট্য অ্যাড করতে হবে যাতে ক্রেতারা সন্তুষ্ট থাকে। এরপর হচ্ছে আমার এখানে ব্র্যান্ড নেম। আমরা ব্র্যান্ড নেম এখানে বলতে বলি হচ্ছে পণ্যের ক্ষেত্রে পণ্যের সাথে আমি পণ্যের নাম, চিহ্ন, প্রতীক, নাম, চিহ্ন, প্রতীক, এই তিনটা জিনিসকে একত্রিত ভাবেই আমরা আসলে ব্র্যান্ড হিসাবে উপস্থাপন করি। যে অ্যাপলের যে লোগো, এটা হচ্ছে তার প্রতীক। এই প্রতীকের কারণে অথবা অ্যাপল এই নামের কারণে, অথবা আমরা এই প্রতীক, লোগো, নাম, এই তিনটার সংমিশ্রণের কারণেই অ্যাপল খুব ফেমাস, হ্যাঁ, এটা আমরা বলতে পারি। তো সেই কারণে এখানে ব্র্যান্ড নেমটা খুবই ইম্পর্টেন্ট। আমার একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে হবে এবং সুন্দর একটা নাম আমার সিলেক্ট করতে হবে, যাতে ভোক্তারা সহজে এটা উচ্চারণ করতে পারে এবং ভোক্তাদের মনে যাতে এটা গেঁথে যায়। এরপরে হচ্ছে আমার এখানে মুরগিকরণ। তো পণ্যের ক্ষেত্রে আমার অবশ্যই পণ্যের গুণগত মান ঠিক রাখা এবং পণ্যটাকে ভবিষ্যতে সংরক্ষণ করার জন্য আমার মুরগিকরণ করতে হবে। এছাড়াও ভোক্তাদেরকে আকৃষ্ট করার জন্য আকর্ষণীয় মূরক অবশ্যই রাখতে হবে। যদি আমি আকর্ষণীয় মূরকীকরণ করতে পারি, ভোক্তারা আমার পণ্যটা কিনতে আকৃষ্ট হবে। কারণ আমরা জানি আগে দর্শনদারি পরে গুণবিচারী। তো সেই কারণে ভোক্তাদেরকে আকৃষ্ট করতে গেলে অবশ্যই মূরকীকরণ করতে হবে। এরপরে হচ্ছে পণ্যের সাথে আরেকটা গুরুত্বপূর্ণ যে জিনিসটা আছে, যেটা ভোক্তাদের কাছে যায়, সেটা হচ্ছে সেবা। সেবার ভিতরে আছে যে ভোক্তাদেরকে আমরা আফটার সেল সার্ভিস, হ্যাঁ, সেটা হইতে পারে গ্যারান্টির মাধ্যমে, ওয়ারেন্টির মাধ্যমে, রিপেয়ারিং এর মাধ্যমে, অথবা আমি নতুন পণ্যটা ভোক্তাদের বাসায় সংস্থাপন বা বসায় দিয়ে আসবো। এই কাজগুলোও ভোক্তারা চায়। তো পণ্যের সাথে এই সেবাটাও ভোক্তাদের কাছে পৌঁছাতে হবে, না হলে ভোক্তারা সন্তুষ্ট হবে না। তো এই পণ্যের ভিতরে আমরা এই সব উপাদানগুলো বা উপাদানগুলো আমরা দেখে থাকি, যেটা দিয়ে আমি বিপণন মিশ্রণটা আমি সাজাতে পারি। তো বিপণন মিশ্রণের প্রথম যে উপাদানটা আছে, আমি যখন ডিজাইন করতে যাই, এইগুলার বিভিন্ন কম্বিনেশনে আমার এই পণ্যটাকে রেডি করতে হয় এবং সব ক্ষেত্রেই খেয়াল রাখতে হবে যাতে আমি বেস্ট এই উপাদানগুলো আমি পণ্যের ভিতরে দিতে পারি, তাহলেই আমার ভোক্তারা সন্তুষ্ট থাকবে। 2 নম্বর যে জিনিসটা আছে সেটা হচ্ছে আমরা বলি হচ্ছে পণ্যের মূল্য। যে ভোক্তারা যেই দাম দিয়ে পণ্যটা কিনতে চাচ্ছে, সেটাকে আমরা পণ্যের মূল্য বলি। অথবা যে কোনো একটা পণ্য বা সেবা কেনার জন্য ভোক্তারা যে অর্থ ব্যয় করে, সেটাকে আমরা মূল্য বলি। তো এখানে পণ্যের মূল্যের ক্ষেত্রে আমরা সবসময় বলি যে পণ্যের মূল্য সবসময় তালিকা মূল্য থাকতে হবে একটা, যে পণ্যটা কোন দামে বিক্রি করা হবে, এটার একটা তালিকা মূল্য অবশ্যই থাকতে হবে। তো পণ্যের মূল্যের ভিতরে প্রথমে আছে এখানে তালিকা মূল্য। তো তালিকা মূল্যের ভিতরে আমরা যে জিনিসটা দেখি, যে আমরা যদি যে কোনো রেস্টুরেন্টে খেতে যাই, তো আমাদের সামনে প্রথমেই একটা ক্যাটালগ তারা দিয়ে দেয় যে এই জিনিসগুলো আমাদের
এই রেস্টুরেন্টে চাইনিজ রেস্টুরেন্ট হলে আমার এখানে দামগুলা লিখে থাকে যে কোন কোন জিনিসের দাম কত চাচ্ছে তারা। তো ওই অনুযায়ী এই ক্যাটালগ অনুযায়ী আমি অর্ডার করি, যে আমি দাম দেখে অর্ডার করি যে এইটার দাম এত, আমি আমার পকেটের যে টাকা আছে এটা দিয়ে এটা খেতে পারবো, আমি ওই জিনিসটা অর্ডার করি। তো সেই কারণেই আমার এখানে তালিকা মূল্য, পণ্যের ক্ষেত্রে অবশ্যই পণ্যের তালিকা মূল্যটা থাকতে হবে। আমার অনেক ধরনের পণ্য আছে, তো সেই ক্ষেত্রে অবশ্যই প্রত্যেকটা পণ্যের জন্য আলাদা আলাদা আমার তালিকা মূল্য থাকতে হবে। তালিকা মূল্যটা আমার এখানে লেভেল প্রাইসে আমি বলি যে পণ্যের উপরে এটা ছাপা থাকে। এরপরে দ্বিতীয় যেটা আছে যে এই মূল্যের ভিতরে আরেকটা জিনিস থাকে যে তালিকা মূল্য দেখে ভোক্তারা পণ্যটা কিনে। তো এর সাথে আরেকটা জিনিস থাকে হচ্ছে আমরা এখানে ডিসকাউন্টের কথা বলি বা এখানে বাট্টার কথা বলি, যে ভোক্তাদেরকে আমার যে তালিকা মূল্যটা টানানো আছে এটা থেকে যদি আমি 10% বা 15% যদি মাফ করে দিই বা এখানে ছাড় দিয়ে দিই, তখন এটাকে আমরা বলি হচ্ছে বাট্টা বা ডিসকাউন্ট। তালিকা মূল্যের উপরে যতটুকু কম রাখা হয়, যেই পার্সেন্টেজে অংশটা কম রাখা হয় সেটাকে আমরা বাট্টা বা ছাড় বলি। সেটা 10%, 5%, 15% হতে পারে। তো এটাকে আমরা যখন মূল্য নির্ধারণ করি পণ্যের, এই জিনিসটা আমরা সবসময় খেয়াল রাখি, কারণ এখানে ভোক্তারা একটু কম দামে ভালো পণ্য সবসময় পেতে চায়। তো সেই কারণে আমরা ইউনিলিভারের আর লাক্স থেকে শুরু করে বিভিন্ন পণ্যের উপরে অনেক সময় দেখি যে তারা ওই যে হ্যান্ড স্যানিটাইজার যেটা আছে এটার মূল্য 95 টাকা থেকে এখন 80 টাকা লিখছে। তো এখানে এই যে দাম 15 টাকা তারা কমিয়েছে, আগের মূল্য ছিল 95, এটা ক্রস করে তারা নিচে লিখছে 80। এই যে তালিকা মূল্য থেকে তারা 15 টাকা কম নিচ্ছে, তো এটা তাদের একটা এখানে বাজারজাতকরণ মিশ্রণের একটা কৌশল। তো এভাবেই আমরা ছাড়টা অ্যাপ্লাই করতে পারি। এরপরে হচ্ছে আমরা এখানে ছাড়ের পাশাপাশি আমরা এখানে অ্যালাউন্সের কথা বলি। হ্যাঁ, অ্যালাউন্স বা ভাতা অনেক সময় দেখা যায় আমার স্টক ক্লিয়ার করার জন্য, ইয়ার এন্ডিং সেলের ক্ষেত্রে, যে আমার বছর শেষ হয়ে গেছে, আমার অনেক জিনিস অবিক্রিত রয়ে গেছে, তো এগুলো আমি ক্লিয়ার করার জন্য, এই স্টক ক্লিয়ার করার জন্য আমি অনেক সময় এই অ্যালাউন্সটা বা ভাতাটা দিয়ে থাকি। তো আমার যে তালিকা মূল্য আছে এই তালিকা মূল্য থেকে আমি বিশাল পরিমাণ অংশ এখানে ছাড় দিতে পারি। যেমন 1000 টাকার শার্ট এখন 600 টাকা ফ্ল্যাট রেটে 600 টাকা বিক্রি হবে, অথবা প্যান্ট 2000 টাকার প্যান্ট এখন 800 টাকায় ফ্ল্যাট রেটে বিক্রি হচ্ছে। তো এটাকে আমরা বলি হচ্ছে অ্যালাউন্স বা ভাতা। তো অনেক সময় আমরা যখন দাম নির্ধারণ করি এভাবেও দাম নির্ধারণ করা যায়। এছাড়াও এখানে দাম নির্ধারণ করার ক্ষেত্রে পরিশোধের সময় এবং পরিশোধের সময়টাও এখানে উল্লেখ থাকে, যে আমি দামটা কি এখনই পরিশোধ করতে হবে নাকি আমার পরবর্তীতেও দামটা পরিশোধ করার সুযোগ আছে। যেমন ইএমআই এর মাধ্যমে, ইকুয়াল মান্থলি ইনস্টলের মাধ্যমে যদি আমি মাসে মাসে 15টার মূল্য পরিশোধ করতে পারি, সেক্ষেত্রে আমি আমার কাছে টাকা না থাকলেও আমি পণ্যটা কিনতে পারি। যেমন আমার মোবাইল সেটের ক্ষেত্রে, দামি মোবাইল সেট অথবা ফ্রিজের ক্ষেত্রে, আমরা ইলেকট্রনিক্স দ্রব্যের ক্ষেত্রে এই জিনিসটা দেখে থাকি যে পণ্যের মূল্য পরিশোধের সময় নির্ধারণ থাকে, যে আপনি আপনার সুবিধা মতো মাসে মাসে পণ্যের মূল্য পরিশোধ করে সম্পূর্ণ মূল্যটা আপনি পরিশোধ করে দিতে পারবেন। এছাড়াও এখানে লাস্টের যে জিনিসটা আছে সেটা হচ্ছে এখানে বাকির শর্ত, যে পণ্যটা বাকিতে কিনা যাবে কিনা। এই যে ইএমআই এর কথার সাথে এই বাকির কথাটাও চলে আসে, যে পণ্যটা যদি বাকিতে কিনা যায়, অনেক সময় ভোক্তারা এই পণ্যটা কিনতে আগ্রহী থাকে। অনেক ক্রেতা বা ভোক্তার কাছেই নগদ অর্থ নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে বাকির শর্ত থাকলে পণ্যটা বিক্রি ভালো হয়। তো এখানে বাকি আমি কি হারে বাকি দিব বা বাকির শর্তটা কি, এটা আগে থেকে বলে দিতে হবে। যেমন বাকি 15 দিনের ভিতরে যদি অর্থ পরিশোধ করা হয়, এখানে মূল্যের উপরে কোনো কিছু দিতে হবে না। আর যদি আমার এখানে 10 দিনের ভিতরে আমি মূল্য পরিশোধ করে দিতে পারি, আমার এখানে 5% ছাড়ের একটা ব্যবস্থা আছে। আবার যদি আমি 15 দিন পরে মূল্য পরিশোধ করি, এখানে আমার রেগুলার প্রাইসে পণ্যের মূল্যটা পরিশোধ করতে হবে। আবার যদি আমি 1 মাস পরে পরিশোধ করি, এখানে আমার 5% সুদ সহ পরিশোধ করতে হবে। তো এখানে বাকি শর্তগুলো আমার এইভাবে নির্ধারণ করে দিতে হবে, যাতে ভোক্তারা একদম পরিষ্কার ভাবে সে জেনে শুনেই পণ্য কেনার ক্ষেত্রে সে সিদ্ধান্তটা নিতে পারে। এরপরে হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার যে জিনিসটা, সেটা হচ্ছে প্রসার। তো প্রসারের ক্ষেত্রে আমরা বলি হচ্ছে পণ্য সম্পর্কে
ক্রেতাদেরকে অবহিত করার যে কাজটা, সেটাকে আসলে আমরা প্রসারমূলক কাজ বলি। যে পণ্য সম্পর্কে আমার ক্রেতাকে অবহিত করতে হয় অথবা ক্রেতাকে জানাতে হয়, ক্রেতাকে এই যে জানানোর কাজটা, সেটাকে আসলে আমরা প্রমোশন বা প্রসারের কাজ বলি। যে আমার পণ্যের তথ্য, আমার পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য, বৈচিত্র্য, এগুলো সম্পর্কে আমি যখন ক্রেতাদেরকে বিভিন্ন মাধ্যমে, বিজ্ঞাপন, পত্রিকা, টেলিভিশন, এগুলোর মাধ্যমে যখন অবহিত করি, তখন এটাকে আমরা প্রসারমূলক কাজ বলি। তো এই পণ্য প্রসারের ভিতরেও অনেকগুলা জিনিস আছে যেগুলো আমরা এখন আলোচনা করবো। যেমন আমরা প্রসারমূলক কাজটা প্রথমেই করতে পারি হচ্ছে বিজ্ঞাপনের মাধ্যমে। তো বিজ্ঞাপনটা আমরা বলি হচ্ছে যে বিজ্ঞাপনটা হচ্ছে অর্থের বিনিময়ে কোনো নোট ভিত্তিক মাধ্যমে যদি কোনো উদ্যোক্তা বা ব্যবসায়ী বা বিপণনকারী যদি ভোক্তা বা ক্রেতাদেরকে অবগত করার জন্য, হ্যাঁ, যদি সে বিভিন্ন প্রচার প্রচারণা চালায়, তখন এটাকে আমরা আসলে বিজ্ঞাপন করি। তো বিজ্ঞাপনে অবশ্যই অর্থ ব্যয় করতে হবে, এবং অর্থ ব্যয় করে আমি এখানে ইলেকট্রনিক থেকে শুরু করে প্রিন্ট মিডিয়া, সোশ্যাল মিডিয়া, যে কোনো মিডিয়াতেই আমি বিজ্ঞাপনটা দিতে পারি। তো এই বিজ্ঞাপন সবচেয়ে বেশি ভোক্তাদেরকে অবহিত করার জন্য ব্যবহৃত হয়ে থাকে। এরপরে হচ্ছে আমাদের এখানে যে 2 নম্বর যেটা আছে ব্যক্তিক বিক্রয়। তো ব্যক্তিক বিক্রয় বলতে আমরা এখানে বিক্রেতা কর্তৃক বা বিক্রয় কর্মী কর্তৃক সরাসরি ভোক্তা বা ক্রেতাকে প্ররোচিত করে পণ্যটা বিক্রয়ের যে পদ্ধতি, সেটাকে আমরা ব্যক্তিক বিক্রয় বলে থাকি। তো ব্যক্তিক বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় কর্মী নিজে সশরীরে ক্রেতা বা ভোক্তার সামনে সে উপস্থিত হয়ে ভোক্তাকে বিভিন্ন ভাবে সে মোটিভেটেড করে, ভোক্তার সাথে সম্পর্ক স্থাপন করে, ভোক্তাকে পণ্য সম্পর্কে ভালোভাবে মোটিভেটেড করে ভোক্তার কাছে সে পণ্যটা বিক্রি করে। তো এই বিক্রয় কর্মী যদি দক্ষ এবং অভিজ্ঞ হয়, তাহলে পণ্যের চাহিদা এবং বিক্রয় দুটাই বাড়ে। এরপরে হচ্ছে তোমার এখানে 3 নাম্বার বিক্রয় প্রসার। তো এখানে বিক্রয় প্রসার বলতে আমরা এখানে স্বল্প মেয়াদে বিভিন্ন প্রণোদনা প্রদানের মাধ্যমে আমি যখন পণ্যের প্রচার বা প্রসারটা করি, তখন এটাকে আমরা বলি হচ্ছে বিক্রয় প্রসার, যা সেলস প্রমোশন আমরা বলে থাকি। যে এখানে বিভিন্ন ধরনের প্রণোদনা বলতে আমরা এখানে ফ্রিতে অনেক সময় আমরা পণ্য ছাড়তে পারি। যেমন আমরা এই ইউনিলিভারের যে সেন্সোডাইন, যে আমাদের টুথপেস্ট, এই ফেব্রুয়ারি মার্চের সময় আমাদের ঢাকা কলেজের এই যে ইউনিলিভারের থেকে প্যাকেট করে করে নিয়ে আসছিল, তারা ফ্রিতে টিচারদের, স্টুডেন্টদেরকে এই যে রেজিস্ট্রেশন নাম্বার লিখে লিখে তারা প্রদান করছে। এটা হচ্ছে আমার এখানে বিক্রয় প্রসারের কাজ, যেটা স্বল্প সময়ের জন্য আমরা এই প্রণোদনার কাজে ব্যবহৃত হয়। তো এখানে ভোক্তাদেরকে পণ্য সম্পর্কে পরিচিত করানোর জন্য অথবা নতুন পণ্য সম্পর্কে জানান দেওয়ার জন্য অনেক প্রতিষ্ঠানই এভাবে ফ্রিতে ক্যাম্পেইন করে করে মেলাতে বা বিভিন্ন অনুষ্ঠানে তারা এই পণ্যগুলো সরবরাহ করে এই সাধারণত প্রসারের কাজগুলো করে থাকে। এরপরে হচ্ছে আমরা এখানে জনসংযোগের কথা বলি। যে জনসংযোগ বলতে আমরা এখানে যে কোনো বিপণনকারী প্রতিষ্ঠান কর্তৃক তার পণ্য সম্পর্কে অনুকূল মনোভাব তৈরি করার জন্য, হ্যাঁ, বিভিন্ন সংবাদ সম্মেলন, ভাষণ, বক্তৃতা বা পত্রিকাতে যখন বিভিন্ন ফিচার সে উপস্থাপন করে, তখন এটাকে আমরা বলি হচ্ছে জনসংযোগ। তো জনসংযোগের মূল উদ্দেশ্য থাকে হচ্ছে পণ্য সম্পর্কে প্রতিকূল মনোভাব তৈরি, এবং এখানে বিরোধী পক্ষের যে পণ্য সম্পর্কে যে বিরূপ মন্তব্য অথবা পণ্য সম্পর্কে যে অপপ্রচার, সেটা বন্ধ করার জন্য এই গণসংযোগটা প্রতিষ্ঠানগুলো করে থাকে সময়ে সময়ে। পত্রিকাতে অনেক সময় অনেক পণ্য সম্পর্কে যদি কেউ ভুল রিপোর্ট দিয়ে থাকে, তো এটার প্রতিবাদ স্বরূপ বিভিন্ন প্রতিষ্ঠান তারা লিখিত বিজ্ঞপ্তি দিয়ে থাকে যে আমাদের পণ্য সম্পর্কে এই তথ্যটা ভুল উপস্থাপন করা হয়েছে। তো এইভাবে জনসংযোগের মাধ্যমে পণ্য সম্পর্কে যেই পজিটিভ পরিবেশটা আছে সেটা তৈরি করে রাখা হচ্ছে এই বিপণনকারী প্রতিষ্ঠানগুলো। তো এরপরে হচ্ছে আমাদের এখানে প্রত্যক্ষ বিপণন। তো এখানে প্রত্যক্ষ বিপণন বলতে আমরা এখানে সাধারণত মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য ছাড়া সরাসরি উৎপাদনকারী বা এখানে আমদানিকারী প্রতিষ্ঠানের নিকট থেকে ভোক্তা বা ক্রেতার নিকট পণ্য পৌঁছানোর প্রক্রিয়াটাকে আমরা প্রত্যক্ষ বিপণন বলি। তো এখানে প্রত্যক্ষ বিপণন ক্ষেত্রে কোনো ধরনের মধ্যস্থ ব্যবসায়ীদের সাহায্য নেওয়া হয় না। তো এটাও
অনেক সময় পণ্যের প্রসারের ক্ষেত্রে সহযোগিতা করে। যে কোম্পানি যদি সরাসরি ক্রেতাদের সাথে বা ভোক্তাদের সাথে রিলেশনশিপ মেনটেন করে, তাহলে মধ্যস্থত ব্যবসায়ীদের যেই প্রফিট বা অতিরিক্ত যে টাকাটা তারা ভোক্তাদের কাছ থেকে শুষে নেয়, তো সেই অংশটা থেকে রিলিফ দেওয়া যায় ভোক্তা বা ক্রেতাদেরকে, এবং ক্রেতারা কম মূল্যে পণ্য কিনে তারা সন্তুষ্ট হতে পারে। তো সেই কারণে অনেক সময় এই কাজটাও করা হয়। তো এই হচ্ছে আমাদের 3 নাম্বার প্রসারের কাজ। তারপর হচ্ছে আমরা 4 নাম্বার কাজে চলে যাব, সেটা হচ্ছে বন্টন বা পরিবেশন। বন্টন বা পরিবেশন যেটা আছে সেটা আছে আমরা পণ্যটা কিভাবে সহজে ভোক্তাদের দৌড়ে বা ভোক্তাদের সামনে নিয়ে উপস্থাপন করতে পারবো, যাতে সহজেই তারা কিনতে পারে। তো এটাকে আমরা আসলে পরিবেশন বা বন্টন বলি বা ডিস্ট্রিবিউশনের কাজ বলি। তো এর ভিতরে যে কাজগুলো আছে, প্রথমে হচ্ছে আমার কার্যকর বন্টন প্রণালী রেডি করতে হবে, যার মাধ্যমে আমার খুব সহজেই আমার উৎপাদনের পরে যাতে ভোক্তাদের কাছে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পণ্যটা যাতে পৌঁছা যায়, এখানে সময়গত যাতে কোনো প্রতিবন্ধকতা না থাকে, এবং এইখানে স্থানগত যেখানে ভোক্তারা বেশি সেখানে যাতে সহজে এটা পৌঁছে যায়, স্থানগত যাতে কোনো ধরনের প্রতিবন্ধকতা তৈরি না হয়, সেই কারণে এখানে এই বন্টনের কাজটা করা হয়। বন্টন সাধারণত আমরা দেখি যে সময় পণ্যটা উৎপাদন হোক না কেন, সেই সময় পণ্যটা ভোগ হয় না, যে স্থানে পণ্যটা উৎপাদন হয় সেই স্থানেও পণ্যটা ভোগ হয় না। তো সেই কারণে আমার এখানে বন্টনের ব্যবস্থা করা লাগে। তো বন্টন ব্যবস্থা কার্যকর করতে গেলে অবশ্যই এখানে একটা ইফেক্টিভ ডিস্ট্রিবিউশন চ্যানেল থাকা লাগবে। 2 নাম্বার হচ্ছে এখানে আমাদের যে কাভারেজ এরিয়া, যেই এরিয়াটা বা বিস্তৃত এলাকাটা আমি সার্ভ করব, এই এরিয়াটা আমার নির্ধারণ করা লাগবে, যে আমার এখানে বন্টন কার্যক্রমটা কতটুকু পর্যন্ত চলবে, এটাও ভোক্তাদেরকে আমার জানাই দিতে হবে, বা ভোক্তারা কতটুকু সে ভ্রমণ করে এসে আমার পণ্যটা কিনবে, এটা ভোক্তাদেরকে জানাতে হবে। তো এই ক্ষেত্রে আমরা দেখি যে দূরবর্তী জায়গাতে যে ভোক্তারা পণ্যটা কালেক্ট করতে চায় না, আমরা এখানে আশেপাশে সুপার শপ থেকে শুরু করে আমাদের কাঁচা বাজার বা বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আমরা আশেপাশের জায়গা থেকেই আমরা সংগ্রহ করতে চাই। তো সে কারণেই এখানে আমার যে এরিয়া কাভারেজ যেটা আছে সেটাও আমার নির্দিষ্ট করে দিতে হবে, যে আমার পণ্যটা কোন কোন জায়গাতে পাওয়া যাবে। যেমন আমরা স্বপ্নের ক্ষেত্রে যে স্বপ্ন কোন কোন জায়গাতে আছে, তারা এখানে নির্দিষ্ট আউটলেটের ঠিকানা দিয়ে দিয়েছে, যে এই আউটলেটটা এই এরিয়া পর্যন্ত কভার করবে, এবং আমি এখন অনলাইনে অর্ডার করলে আমি কোন এরিয়াতে আছি সেই এরিয়া অনুযায়ী আমি ওই কাছাকাছি স্বপ্নতে আমি অর্ডার করলে তারা আমার পণ্যটা বাসায় দিয়ে যাবে। তো সেই কারণে এই কাভারেজটার কথাও এখানে বলা আছে। এরপর হচ্ছে সংগ্রহ। আমি যে পণ্যটা বিপণন করছি বা ডিস্ট্রিবিউশন করছি সেটা অবশ্যই আমার মজুদ থাকতে হবে। যে আমার পর্যাপ্ত মজুদ যদি না থাকে, অনেক সময় পণ্যটা অর্ডার করলে ভোক্তারা যদি এটা 7 দিন 10 দিন 15 দিন পরে যদি আমি ভোক্তাদেরকে সরবরাহ করি বা তাদেরকে বলি যে আমাকে সময় দিতে হবে, পণ্যটা আমি এনে আপনাকে ডিস্ট্রিবিউশন করব, তাহলে এই ভোক্তারা পরবর্তীতে আমার কাছে আর আসবে না, তারা অন্য কোনো জায়গা থেকে যেখানে দ্রুত তারা পণ্যটা পেয়ে যাবে ওখান থেকে পণ্যটা নিয়ে নিবে। তো সেই কারণেই এখানে পণ্যটা আমার সবসময় সংগ্রহে থাকতে হবে, যাতে এখানে সাপ্লায়ারের সাথে ভালো সম্পর্ক রাখা যায়, বা কোন জায়গা থেকে আমি পণ্যটা সংগ্রহ করছি, আমার কতটুকু স্টক মেনটেন করা দরকার, এগুলোও এখানে আমার নির্দিষ্ট করতে হবে। এরপরে হচ্ছে অবস্থান, যে আমরা এখানে ভোক্তার অবস্থান বিবেচনা করেই আমি বন্টন প্রণালীটা ডিজাইন করি। ভোক্তারা আমার পুরো বিশ্বব্যাপী আছে। তো আমি এখানে যদি বলি যে আলি এক্সপ্রেসের কথা বলি, অথবা alibaba.com এর কথা বলি, অথবা amazon.com এর কথা বলি, এখানে পুরো বিশ্বব্যাপী তারা পণ্য বন্টনের কাজটা তারা করে থাকে। আমি বাংলাদেশ থেকে চাইলে চায়নার পণ্যটা হোলসেল মার্কেট বা আলি এক্সপ্রেসের মাধ্যমে আমি এখানে স্বল্প শুল্ক বা জাহাজ ভাড়া দিয়ে আমি নিয়ে আসতে পারবো। তো এই সুবিধাটা আমাকে দিচ্ছে আলি এক্সপ্রেস অথবা alibaba.com অথবা আমার amazon.com। তো তারা হচ্ছে বন্টনকারী প্রতিষ্ঠান। তো এই কারণে এখানে ভোক্তারা যেখানেই অবস্থান করুক সেখানেই আমার বন্টন কার্যক্রমটা চালানোর ক্ষমতা থাকতে হবে। সেই পরিমাণ আমার নেটওয়ার্ক বা এখানে ডিস্ট্রিবিউশন চ্যানেল আমার ডিজাইন করা লাগবে। এরপরে হচ্ছে আমার মজুদ পণ্য। আমরা একটু আগেই বলেছি এটা, যে সবসময় একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আমার স্টক বা মজুদ রাখা লাগবে। বেশি মজুদ রাখলে আবার এখানে স্টকের কারণে গুদাম ভাড়া দিতে হবে, বা পণ্য আউটডেটেড হয়ে যাওয়া বা নষ্ট হয়ে যাওয়া,
এটার সম্ভাবনা থাকে। তো সেই কারণে যতটুকু মজুদ আমার দরকার, ওই চাহিদা এভারেজ চাহিদা আমি মেনটেন করতে পারবো এরকম মজুদটা আমি সাধারণত আমার স্টকে রাখবো। তো সেটাও এখানে আমার সিদ্ধান্ত নিয়ে নিতে হবে। এরপর হচ্ছে আমরা পরিবহন, যে আমরা পরিবহন বলতে সঠিক সময়ে সঠিক স্থানে সঠিক জিনিসটা পৌঁছানোর জন্য যে কোনো মাধ্যমে উৎপাদনকারীর কাছ থেকে যখন আমরা এটা ভোক্তাদের কাছে পৌঁছায় তখন এটাকে আমরা পরিবহন বলতে পারবো। তো পরিবহন এখানে আমরা স্থল, নৌ, বিমান বিভিন্ন ভাবে এটা আমরা পৌঁছাতে পারি। তো আমার নিজের পরিবহন ব্যবস্থা থাকতে পারে, অথবা আমি অন্যের পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমার পণ্যটা আমার যতটুকু জায়গা লাগবে সেতটুকু জায়গায় আমি ভাড়া নিয়ে অন্য কোনো পরিবহন ব্যবস্থার মাধ্যমে আমি পণ্যটা দূর দূরান্তে আমি পৌঁছে দিতে পারি। যেমন আমরা কুরিয়ার সার্ভিসের কথা বলি, কুরিয়ার সার্ভিসের নিজস্ব এখানে পরিবহন ব্যবস্থা আছে। আবার অনেক সময় দেখা যায় তারা বিভিন্ন বাস অথবা ট্রাকে তার পণ্যগুলো এই যে অংশ ভাড়া নিয়ে বিভিন্ন এলাকাতে খুব দ্রুত তারা সরবরাহ করে দেয়। এরপর হচ্ছে লজিস্টিক, যে আমরা লজিস্টিক সাপোর্টও আমার এখানে বটনের ক্ষেত্রে লাগে। যেমন আমার বটনের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে আমি অর্ডার রিসিভ করি, অর্ডার প্রসেস হয় এবং সেই অনুযায়ী আমি আমার পণ্য রেডি করি, তারপর আমি ডেলিভারি দিই। তো সেই ক্ষেত্রে এখানে এই লজিস্টিক সাপোর্টের জন্য আমার ভালো সফটওয়্যার অথবা এখানে সেই মানের দক্ষ কর্মী আমার এখানে থাকা লাগবে, না হলে আমার এই লজিস্টিক সাপোর্টের কারণে আমার পুরো বিপণন ব্যবস্থাটাই ভেঙে পড়বে এবং বিপণন মিশ্রণের যে কাজটা আছে সেটা কার্যকরী হবে না। কারণ আমি অর্ডারটা যদি আমার একজন ক্রেতা বা ভোক্তা রাত 2টার সময় অর্ডার দিল, সে বাইরের দেশে থাকে, তো আমি বাংলাদেশে আছি, তো এই অর্ডারটা যদি আমি সাথে সাথে রেসপন্স না করি, সে জানতে চাচ্ছে যে এটা পসিবল কিনা ডেলিভারি দেওয়া, তো আমি যদি তাকে এই সকাল 10টার সময় রেসপন্স করি তাহলে সে আমার কাছ থেকে সে পণ্যটা নিবে না। যে রাতের ভিতরেই তাকে রেসপন্স করছে তার কাছ থেকে সে পণ্যের অর্ডারটা সে কনফার্ম করবে। তো সেই কারণে আমার এখানে লজিস্টিক সাপোর্টটাও এনশিওর করা লাগে। তো এইভাবে আমরা বিপণন মিশ্রণটা, এই বিপণন মিশ্রণের যে বিভিন্ন উপাদানগুলো এগুলাকে কাঙ্ক্ষিতভাবে সংমিশ্রিত করে ভোক্তাদেরকে সন্তুষ্ট করতে পারলেই আমরা সেটাকে বিপণন মিশ্রণের সফলতা বলতেছি, যেটা আমার এখানে বিপণনকারী বা যে কোনো প্রতিষ্ঠানের বা উদ্যোক্তার মূল উদ্দেশ্য থাকে, মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে। তো এটা হচ্ছে আমাদের সেকেন্ড লাস্ট টপিক, ভোক্তারা কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে। রবার্ট লুথারবন সে একটা মডেল দাঁড় করিয়েছেন ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে আমরা চিন্তা করতে হয়। তার এই মডেলটা থেকে আমরা সহজেই অনুমান করে নিতে পারবো ভোক্তাদেরকে কেন বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে রাখতে হয়। তো এখানে সে প্রথমেই বলেছে 4P, ডাইরেক্টেড বাই 4 C's and this is offered by 4S অথবা this is completed by 4S। যে 4টা P নিয়ে আলোচনা করা হচ্ছে, প্রোডাক্ট, প্রাইস, প্লেস, প্রমোশন, এই 4টা P ডিজাইন করা হয় হচ্ছে 4টা C কে কেন্দ্র করে। দ্যাট মিন্স এখানে কাস্টমার সলিউশন বা কাস্টমার প্রবলেম যেটা আছে সেটা নিয়ে, কাস্টমারদের কস্ট, কাস্টমারদের কনভিনিয়েন্স, কাস্টমারদের সাথে কমিউনিকেশন, এই 4টা P এই 4C এর উপরে নির্ভর করে এবং এই 4C দিয়েই এই কাস্টমারদের এই যে আমরা যে সন্তুষ্টির কথা বলি এই সন্তুষ্টিটা অর্জন করা যাবে। তো সেই কারণে আমরা এখানে বলি যে কাস্টমাররা সবসময় বিপণনের কেন্দ্রবিন্দুতে থাকে। তো বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে ভোক্তা কেন থাকে এটা যদি আমরা ব্যাখ্যা করি, যেমন প্রথমে আমরা যদি বলি যে আমি একটা পণ্য তৈরি করব, এই পণ্যটা ভোক্তার কাছে গ্রহণযোগ্য হবে কিনা, হ্যাঁ, এবং ভোক্তার অভাব এটা পূরণ করবে কিনা, এই জিনিসটা চিন্তা করেই কিন্তু আমি পণ্যটা তৈরি করি। তার মানে পণ্য তৈরি করতে গেলে আমার প্রথম চিন্তাটাই থাকে যে ভোক্তা এটাকে পছন্দ করবে কিনা, ভোক্তার নিড এটা দিয়ে ফুলফিল হবে কিনা। তো প্রথম আমার যেহেতু প্রথম পিটা ডিজাইন করতে গেলে ভোক্তা ছাড়া এটা সম্ভব না, তো সেই কারণে এখানে ভোক্তা কেন্দ্রবিন্দুতে থাকবে। 2 নাম্বার হচ্ছে মূল্য, আমি যেই পণ্যটা ডিজাইন করলাম এটার মূল্য আমি কত দিব, এটা নির্ভর করে হচ্ছে কাস্টমারের অ্যাফোর্ডেবিলিটির উপরে, যে কাস্টমারের অ্যাফোর্ডেবিলিটি বা কাস্টমারের সামর্থ্য আছে কিনা। কাস্টমারের সামর্থ্য অনুযায়ী আমার পণ্যের মূল্যটা নির্ধারণ করতে হবে এবং সেই অনুযায়ী আমার পণ্যটা তৈরিও করতে হয়। যদি কাস্টমারদের কস্ট বা যেই দামে কাস্টমাররা পণ্যটা কিনতে চাচ্ছে এইটা এক্সিড করে যায় বা বেশি হয়, কাস্টমাররা পণ্য কিনবে না। তো সেই কারণে কাস্টমারদের অ্যাফোর্ডেবিলিটির কথা চিন্তা করেই আমার কাস্টমার প্রাইসটা বা পণ্যের প্রাইসটা আমার নির্ধারণ করতে হয়। তো সেই কারণে আমার
পণ্যের মূল্য নির্ধারণ করতে গেলেও কাস্টমারদের কথা চিন্তা করতে হয়, কাস্টমারদের ইন্টারনাল কথা চিন্তা করতে হয়, কাস্টমারদের এক্সপেন্সের বিহেভিয়ার সম্পর্কে আমার জেনে বা অ্যাফোর্ডেবিলিটি সম্পর্কে জেনে আমার পণ্যের মূল্যটা নির্ধারণ করতে হয়। এরপর 3 নাম্বার হচ্ছে বন্টন। আমরা যে প্রেসিং এর কথা বলছি, এই বন্টনের ক্ষেত্রেও এখানে কাস্টমাররা সহজে পণ্যটা পাবে কিনা বা কাস্টমারদেরকে আমি সহজে পণ্যটা দিতে পারবো কিনা বা কাস্টমাররা এখান থেকে এসে পণ্যটা কিনবে কিনা, হ্যাঁ, এই অ্যাক্সেসিবিলিটির কথাটাও আমার এখানে মাথায় রাখা লাগে। তো এখানে এই পির ক্ষেত্রে যে কনভেনিয়েন্স প্লেসে আমার আউটলেট থাকতে হবে যেখান থেকে পণ্যটা কাস্টমাররা নিয়ে যেতে পারে বা কাস্টমাররা অ্যাক্সেস করতে পারে। তো সেই কারণে আমরা এইখানেও দেখছি যে আমার ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রেও ফোকাস থাকে কাস্টমার। এরপরে 4 নম্বর যেটা আছে আমার প্রসার বা প্রমোশনের ক্ষেত্রেও আমরা কাস্টমার যেই জায়গাতে আছে সেই জায়গাগুলা বা কাস্টমার যেই সময় টিভি বা পত্রিকা পড়ে বা টিভি দেখে, তো ওই জায়গাগুলোতে ওই সময়ে আমি বিজ্ঞাপন দেই যাতে কাস্টমাররা আমার পণ্য সম্পর্কে অবগত হয়, কাস্টমারদেরকে আমি আমার পণ্য সম্পর্কে ডিটেলস জানাই এবং উৎসাহিত করি যে আমার পণ্যটা কেনার জন্য। তো এই কারণে আমি কাস্টমার ওরিয়েন্টেড আমার এই যে প্রমোশনের কাজটা আছে এটা আমি কাস্টমার ওরিয়েন্টেডই করে থাকি এবং এখানে কাস্টমারদের সাথে কমিউনিকেশনের জন্যই আসলে এখানে আমার যে প্রমোশনের কাজটা সেটা আমার ডিজাইন করা হয়। তো সেই কারণে আমরা বলতে পারি যে সবগুলা পির উদ্দেশ্যই যেহেতু থাকে কাস্টমারদেরকে এখানে অবগত করা, কাস্টমারদের সাথে কমিউনিকেট করা, কাস্টমারদের বিহেভিয়ার সম্পর্কে জানা। তো সেই কারণে আমরা বলি যে বিপণন মিশ্রণের কেন্দ্রবিন্দুতে থাকে হচ্ছে এই কাস্টমার বা ভোক্তা। তো এই হচ্ছে আমাদের এই বিপণন মিশ্রণ এবং এখানে চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা যে বাজার বিভক্তিকরণ ও বিপণন মিশ্রণ, এই চতুর্থ অধ্যায়ের আলোচনা আমরা মোটামুটি শেষ করে নিয়ে আসছি। তো আমরা এখন একটা উদ্দীপক দেখব, এই উদ্দীপক দিয়ে আমরা আমাদের ক্লাস শেষ করে দেব। তো উদ্দীপকটা তোমরা এই যে স্ক্রিনে দেখো, এখানে একটা উদ্দীপক আমি দিয়ে দিলাম। এই উদ্দীপকে এখানে ক, খ, গ, গ, এই যে উদ্দীপকটা আগে পড়ো, পরে এখানে এই যে 4টা যেই প্রবলেমের কথা বলা আছে, এই আমরা এতক্ষণ 2টা লেকচারে যেই চতুর্থ অধ্যায় থেকে যে জিনিসগুলো আলোচনা করেছি, তোমরা এই উদ্দীপক পড়ে এই সলিউশনগুলো বের করো। এটাই হচ্ছে তোমাদের হোমওয়ার্ক। তো আজকের ক্লাস আমি আর দীর্ঘায়িত করব না, আজকের ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে।